চলো 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 ওঠো 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 মর্নিং মেট হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকালবেলায় রিও স্কুলে চলে গেল। মনোজিৎ আজকে ক্যাব বুক করে নিয়ে গেছে, কারণ আজকে আমাদের ম্যানচেস্টারে ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে আর সারাদিন প্রায় 100% বৃষ্টি রয়েছে। বেলা যত বেড়েছে বৃষ্টি তত বেড়েছে। আর এই বৃষ্টি মুখর দিনে রিওকে নিয়ে আমার সারাদিন কিভাবে যে কেটেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এর সাথে শেয়ার করব বাঙালির প্রিয় মাছ কই মাছের দাম কেমন ইউকেতে, আর তার সাথে কই মাছের একটা দুর্দান্ত অতি প্রাচীন রেসিপি। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। ওয়েদারের ওপর ডিপেন্ড করে 3 রকমের অ্যালার্ট ইউকেতে জারি করা হয় বিভিন্ন সময়ে: ইয়েলো, অ্যাম্বার অ্যান্ড রেড ওয়ার্নিং। তবে ইয়েলো ওয়ার্নিংটা ম্যাক্সিমাম সময়ে কিন্তু ওয়েদার আপডেটে দেখাতে থাকে। যেদিন খুব ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে সেদিনই আমরা এই ইয়েলো অ্যালার্টটা ফোনে দেখতে পাই। ইয়েলো অ্যালার্টে খুব একটা বেশি ইম্প্যাক্ট হয় না, যতটা না অ্যাম্বার বা রেডে হয়। ইয়েলো ওয়ার্নিংয়ে মেনলি লো লেভেল ইম্প্যাক্ট হয়, যাতে করে ট্রাভেল বা তোমার ডেলি রুটিন কিছুটা হ্যাম্পার হওয়ার চান্স থাকে। এক্ষেত্রে একটা সুবিধা রয়েছে যে তুমি তোমার কাজগুলো বাইরে বেরিয়ে হলেও করতে পারবে। এমন নয় যে কাজকর্ম বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে থাকতে হবে। তবে কিছু কিছু জায়গায় কিন্তু বেশ ডাইরেক্টলি ইম্প্যাক্ট হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে কিন্তু নিজেকে অ্যাসেস করতে হয় নিজের ডেলি রুটিনটা কেমন ভাবে তুমি প্ল্যান করবে। এছাড়া অ্যাম্বার ওয়ার্নিং এ দেখা যায় যে এক্ষেত্রে ইম্প্যাক্টটা একটু বেশি হয় ইয়েলো ওয়ার্নিং এর থেকে। তাই জন্য তোমার প্ল্যান কিন্তু বেশ ভালো রকম ভাবেই কিন্তু ডিস্টার্ব হতে পারে। আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট, তার সাথে চা। খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ির সাথে কথাবার্তা বলে নিয়ে এখন মাছ বার করে নিয়েছি। বরফ কাটিয়ে মাছগুলোকে একটু বেছে নিচ্ছি, মানে বাছাই ছিল সেগুলোকে আরেকটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আজকে বানাবো তেল কই। তো এই অ্যাম্বার ওয়ার্নিং এর ক্ষেত্রে নিজের ডেলি রুটিন, নিজের প্রপার্টি এগুলোকে ঠিকঠাক ভাবে প্ল্যান করে প্রোটেকশনটা দিতে হয়। এর ফাঁকে আমি তোমাদের কই মাছ কিভাবে কাটবে সেটাও একটু বলে দিই। যদিও এখানে ক্লিন কাটা পরিষ্কার মাছই পাওয়া যায়, তাও আমরা যেভাবে বাড়িতে কাটি সেরকম ভাবে কিন্তু এগুলো কাটার থাকে না। সাইডের যে পাখনাগুলো থাকে সেগুলো কেটে নিয়ে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর কানকোটাকে সহ ধরে একদম জাস্ট ছাড়িয়ে ফেলতে হবে, যাতে করে ভেতরের ফুলকা, তার পেটের ভেতরের ময়লা সবকিছুই একসাথে বেরিয়ে আসে। তারপর যেটুকু পেটের মধ্যে ময়লা থাকবে সেটুকু ওই পেটটাকে ছোট করে কেটে বার করে নিলেই কিন্তু হয়ে যাবে। তবে এরা মাছ কাটার সময় পেটটাকে পুরো একদম বিশাল বড় করে কেটে ফেলেছে বলে কিরকম একটা হয়ে গেছে। তো কি আর করা যাবে, প্যাকেটের মাছ যেরকম কাটা আছে সেরকমই রান্না করতে হবে। আপাতত এইগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না করে নেব। এবারে আসি রেড ওয়ার্নিং কখন জারি করা হয়। যখন সব থেকে বেশি ডেঞ্জারাস ওয়েদার আপডেট থাকে তখনই এটা জারি করা হয়। এক্ষেত্রে অ্যাম্বার ওয়ার্নিং এ যা যা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তার প্রায় 3-4 গুণ বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য প্রায় সমস্ত কিছুই বন্ধ থাকে এবং নিজের জীবন বাঁচানোর জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রাখতে হয়, বা এমার্জেন্সি সার্ভিস যে অ্যাডভাইস দিয়েছে সেইগুলো প্রপারলি ফলো করতে হয়, এবং লোকাল অথরিটি যদি কোনো অ্যাডভাইস দিয়ে থাকে সেগুলোও কিন্তু মাথায় রাখতে হয়। কারণ এক্ষেত্রে আগের দুটো ওয়ার্নিং এর থেকে জীবনের ঝুঁকি কিন্তু অনেকটাই বেশি থাকে। এর সাথে সাথে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকেও অবশ্যই কিন্তু গুছিয়ে রাখতে হবে, কারণ এইগুলো আমাদের জীবনে ভীষণ রকম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এছাড়া ফোন, ল্যাপটপ, চার্জার এগুলো তো আছেই।
এছাড়া যদি আউটসাইডে গার্ডেনে কোনো রকম ছাতা বা ফার্নিচার বা ট্যাম্পোলিন থাকে সেগুলোকে সিকিউর করতে হবে। স্পেশালি যাদের বাড়িতে পেটস রয়েছে তাদেরকে কমফোর্টেবল করতে হবে আর ঘরের ভেতরে রাখতে হবে সেফলি। তো ইউজুয়ালি এই 3 রকমের অ্যালার্টই কিন্তু এখানে জারি করা হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখনো পর্যন্ত আমি শুধু ইয়েলো অ্যালার্টটাই দেখেছি, বাকি অ্যালার্ট গুলো কিন্তু এখনো দেখিনি। আশা করবো যেন ভবিষ্যতে দেখতে না হয়। এখানে কথা বলতে বলতে আমার কিছু কন্টেনার ছিল যেগুলো আমার ভীষণ ফেভারিট কন্টেনার। এগুলো আমি পেয়েছিলাম, অর্পিতা দি দিয়েছিল, গিফট করেছিল। সেগুলোকে আমি গতকাল রাতে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। আজকে এগুলোতে জিনিসপত্র ভরে ফেলছি। রাজমা, রাগি ফ্লাওয়ার আর মুসুর ডাল রেখেছি। সামনেই আসছে পুজো, সেজন্য ভাবছি কিচেনটাকে একটু পরিষ্কার করে ডেকোরেট করব। তাই যে সমস্ত কন্টেনার গুলো রয়েছে ওগুলোকে এখন ইউজ করছি। তো আমি এই কই মাছগুলো যেহেতু এই বেলায় রান্না করব না, সেই জন্য এগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেবো নর্মালে কন্টেনারের মধ্যে ভরে। রাতে যখন রান্না করব তখন বার করে ভেজে নেব। আর যেহেতু সকালে আমি বরবটি আলু চিংড়ি মাছের তরকারি বানাবো, সেই জন্য চিংড়ি মাছগুলো এখানে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দেব। যদিও আজকের ওয়েদারটা একদম খিচুড়ি খাওয়ার জন্য উপযোগী, কিন্তু আমার যেহেতু প্ল্যান করা ছিল আজকে কই মাছ হবে, তার সাথে বরবটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, তাই সেই প্ল্যানটাই সাকসেসফুল করার জন্য এখন চলে এসেছি রান্নাঘরে। এই তরকারিটা একদম সিম্পল আর খুব কম উপকরণেই হয়ে যায়। এটা মা খুব ভালো বানায়, তবে মায়ের মতো তো পারবো না, নিজের মতো করে চেষ্টা করছি। আলু, বরবটি, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি অল্প লঙ্কা কুচিও অ্যাড করেছি, টমেটো কুচি অ্যাড করে সামান্য নুন অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে সবকিছুকে কুক করে নেব। ঢাকনা খুলে সামান্য হলুদ আর পরিমাণ মতো জল অ্যাড করেছি যাতে করে বরবটি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলেই কিন্তু এরকম সোজা সাপটা বরবটি আলু চিংড়ি মাছের তরকারি রেডি হয়ে যাবে। ডালের সাথে গরম গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে। এই জাস্ট বেরোলাম, রিওকে আনতে যাচ্ছি। বাসে করেই যাওয়া যেত, কিন্তু ছাতা যখন রয়েছে আর সেরকম মানে জোরে তো এখানকার তুলনায় প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর ছাতা নিয়ে যাওয়া যাবে একটাই তার কারণ, আজকে হাওয়া নেই। অন্যদিন বৃষ্টির সাথে সাথে হাওয়াও থাকে, তাই ছাতা খোলা যায় না, ছাতা উড়িয়ে নিয়ে পুরো চলে যায়, তাই জন্য ছাতা নিয়ে মানে যাওয়া যায় না, বাসে করে যেতে হয়। বাট আজকে যেহেতু হাওয়াটা নেই সেজন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এই প্রথম আমি বোধহয় ম্যানচেস্টারে আসার 1 বছর পরে ছাতা নিয়ে বেরিয়েছি বৃষ্টিতে। মুষলধারে বৃষ্টি হচ্ছে এইখানের অনুপাতে। রিওকে শর্টকাটে আনতে যাওয়ার জন্য এই গলিটা নিতে হয়, আর এই গলিটায় দেখো পুরো জল জমে গেছে। এমনিতে সাধারণত মেন রাস্তায় বা হাঁটা পথে কখনো জল সেভাবে জমতে দেখা যায় না, তবে এটাই কিন্তু বেশ ভালোই জল জমেছে। হয়নি, আমি বলেছি যে হাওয়া দিচ্ছে না, মানে সঙ্গে সঙ্গে জাস্ট রাস্তাটা এদিকে বেঁকেছে, আর দেখো এত হাওয়া দিচ্ছে, ছাতা নিয়ে যেতে পারবো কিনা আমার সন্দেহ লাগছে, দেখা যাক কি হয়। সত্যি এরা না কি যে করে। রিও স্কুলে আসার সময় সকালে যেহেতু গাড়ি করে এসেছে, শু পরেই এসেছিল, তবে এখন যেহেতু বাসে করে আমরা ফিরবো আর অনেকটা হেঁটে বাস ধরতে হবে, সেই জন্য আমি এই ওয়েলির শুটা নিয়ে এসেছি সাথে করে। আর দেখো এখানে এসেও ওর জল ঘাঁটার কিন্তু কোনো কমতি নেই। দুটো দুটো ব্যাগ ব্যাগ ব্যাগ।
বৃষ্টি হচ্ছে বাইরে। ওর স্কুল থেকে বেরিয়ে মেন রোডে আসতে সময় লাগে 5 মিনিট। বাস পেয়ে গেছি, কিন্তু জানলা দিয়ে দেখছি বাসের ভেতরে জল ঢুকছে কোথাও দিয়ে, আর বাসের ভেতরেও দেখলাম ফ্লোরেতে জল জমে রয়েছে একটা কর্নারে। খুব যাচ্ছে তাই অবস্থা। প্রচন্ড ঘুম পাচ্ছিল। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে পাচ্ছে 7টা, আর আমি রিও এই জাস্ট ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেছি তো তাই জন্য একটু ক্র্যাঙ্কি হয়ে আছে, খিদেও পেয়েছে। চলো, ওই 7টার সময় উঠলাম, 5:30টায় শুয়েছিলাম। আমি তো কখন ঘুমিয়েছি জানি না, আর রিও তো ওই সমস্ত খেলনা নিয়ে এসে খেলছিল। খেলতে খেলতে কখন আমার পাশে এসে ঘুমিয়ে পড়েছে কিচ্ছু জানি না। মনোজিৎ তো এইমাত্র এলো। এই 7টার সময় উঠেছি। এখন যাই একটু চাটা খাই, ফ্রেশ হই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এখন রিওকে একটু আমি যে ওই ড্রাই ফ্রুটস প্রিমিক্স বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েই দুধ গুলে দেবো। তো 2-3 দিন হয়ে গেছে, বেশ খানিকটাই কিন্তু শেষ হয়ে গেছে। আর আমি একদমই অল্প পরিমাণে বানিয়েছিলাম, তো কারণ বুঝতে পারছি না যে এর টেস্টটা ভালো লাগবে কি লাগবে না, আদৌ খাবে কি খাবে না সে তো জানি না। তাই জন্য আমি একদমই অল্প করে বানিয়েছিলাম, বাট শেষ হয়ে গেছে প্রায়। আবার এক কৌটো বানাতে হবে। দুধের সাথে দেবো পার্লেজি বিস্কিট। পার্লেজি বিস্কিটটা ওর ভীষণ প্রিয়। এটা ওই ইন্ডিয়ান স্টোর থেকেই নিয়ে আসতে হয়। ওকে দুধটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখন তেল কইটা বানিয়ে নিই। তো এখানে ইউকেতে কই মাছের দাম মোটামুটি ওই 600 টাকার মতো পড়ে পার কিলো হিসাবে দেখতে গেলে। তো আমি এই একটা 500 গ্রামের প্যাকেট নিয়ে এসেছিলাম, যার দাম পড়েছিল ওই 2.79 পাউন্ড, মানে হরে গড়ে ওই 300 টাকার কাছাকাছি। এতে ওই ছোট বড় মিলিয়ে টোটাল 8টা মাছ ছিল। তো এই মাছগুলো ইউজুয়ালি বাংলাদেশ থেকে আসে, সেই জন্য বাংলাদেশি দোকানে গেলেই একমাত্র এই মাছগুলো পাওয়া যায়। পাকিস্তানি স্টোরগুলোতে গেলে কিন্তু এই মাছের দেখা পাওয়া একদমই যায় না। তো নুন হলুদ মাখানো মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে এখানে একটু বেশি করে তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। ওই মাছ কিন্তু ভাজার সময় ফাটতে পারে, সব সময় কিন্তু কড়াইয়ের ঢাকাটা দিয়ে ভাজার চেষ্টা করবে, যদি সেরকম একটা আশঙ্কা থেকে থাকে। তো এবারে আমরা দুটো পেস্ট বানাবো। প্রথমে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ টুকরো করে কেটে নিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাকে একটা বাটিতে সাইডে ঢেলে রেখে আবার আর একটা পেস্ট বানাবো, যাতে দেব আদা, মৌরি, বেশ খানিকটা জিরে আর শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা, সাথে দেব এলাচ। এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দুটো পেস্ট সাইড করে রেখে দেব। কড়াই দেব বেশি করে সর্ষের তেল। এটা ছাড়া তেল কই সম্ভব নয়, তাই এই রান্নায় আমি অনেকটা বেশি পরিমাণ তেল ব্যবহার করেছি অন্যান্য রান্নার তুলনায়। ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর একে একে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বেশ খানিকটা ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে একটু শুরু করবে, তখন টমেটো কুচি আর বেটে রাখা জিরে মৌরির পেস্টটা দিয়ে ভালো করে কষাবো মিডিয়াম টু লো আঁচে। কষানো হয়ে গেলে যখন পুরোপুরি তেল ছেড়ে আসবে, স্বাদ মতো একটু চিনি দেব টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য। এবার বেশ খানিকটা গরম জল অ্যাড করে যখন ঝোলটা ফুটতে শুরু করবে, তখন ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সব শেষে ঢাকনা খুলে ওপর থেকে একটু সর্ষের তেল, জিরা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে একদম মজাদার তেল কই রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। কি বলছিস? কি হেভি? কি করব ওটা? হ্যাঁ, হোল্ড করবো চেয়ারটা? তুই পারবি না? তুই তো নাবালি চেয়ারটাকে, আর এবার হোল্ড করার সময় আমাকে ডাকছিস? দেখি কর, দেখি। সো হেভি।
So much heavy. That's so heavy. Oh, you can't do this. Okay. Tidy up হয়ে গেছে? It's tidy up time. Done. Okay. কোথায় থাকে রেখে দাও। গুটিয়ে যাচ্ছে। আরে সাবাস, বুদ্ধি আছে তো তোর। হ্যাঁ, দারুণ বুদ্ধি তো। নাও, রাখতে পারবে না? ওকে, আমি রেখে দিচ্ছি, থাক। এই পর্যন্ত এনেছো, অশেষ ধন্যবাদ। ওকে, হ্যাঁ ব্যাস, থাক। থ্যাংক ইউ। তো এই যে ফাইনালি আমাদের তেলকই এখানে রেডি হয়ে গেছে। খেতে কেমন হয়েছে মনোজিৎ খেয়ে বলবে। আর এটা যেহেতু তেলকই, তাই জন্য তেল কিন্তু একটু বেশি রয়েছে। একবার আধবার এরকম ভাবে কই মাছ রান্না করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। রিওকে আমি কই মাছ দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে এমনি ঝোল বানিয়ে দিয়েছিলাম। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে, কালকে আবার স্কুল আছে। আর আমরা এখন ডিনার করতে বসেছি। মাছটা খেয়ে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে, মানে মাছের কোয়ালিটিটাও খুব ভালো ছিল, রেসিপিটা তো ভালোই হয়েছিল। আর মনোজিৎ বলল এত তেল দেখে, তেল কই কই তেল, ও এরকম মজা করতেই থাকে ও মাঝে মাঝে। এখন ঘড়িতে বাজছে রাত্রি 12টা। বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেছে, কিন্তু বেশ ভালো হাওয়া রয়েছে আর ঠান্ডাও। আর শুরু না হলেই হলো বাবা। তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা।